আমরা হাদির বিচারের জন্য তার মাকে নামতে দেখেছি, তার স্ত্রীকে শহীদ হওয়ার পরেও কিন্তু তার স্ত্রীকে আমরা মিডিয়াতে দেখি নাই। তাহলে একটা স্ত্রী কোন পর্যায়ে গেলে, একটা মা কোন পর্যায়ে গেলে শেষ পর্যায়ে এসে রাস্তায় নামতে হয়? কারণ আমরা সরকার তো পরিবর্তন হয়, আমরা তো দেশে দেখি এক সরকার আসলে অন্য সরকার আসলে তখন আর এই বিচারের প্রক্রিয়াগুলো আর কন্টিনিউ হয় না। এই একটা কনসার্ন থেকে, যেহেতু 12 তারিখ ইলেকশন, তার এর আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জানাজার নামাজ যখন বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু বিচারের কথা একটা বারও বলেনি। এবং জনগণের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে, এই যে একটা শুটার সে জামিনে বের হলো, 2টা অস্ত্র সহ বের হয়ে গেল, 2 মাসের মাথায় বের হয়ে গেল, দিনে দুপুরে শুক্রবার মতো জায়গা, পল্টন ঢাকার মূল জায়গা যেখানে সবগুলো বড় বড় সিআইডির অফিস আছে, সেখানে ডিবি অফিস আছে, সেখানে এমন একটা জায়গা, একটা হাদির মতো একটা ব্যক্তিকে, এমপি প্রার্থী ব্যক্তিকে মেরে আবার দেশের বাইরে চলে গেল। মানে এরপরে আমরা বর্ডার বন্ধ করলাম কখন? চলে যাওয়ার পরে। আমরা ঢাকা কিচ্ছু দরকার ছিল, ঢাকার যে পথগুলো আছে, ঢুকার যে পথগুলো আছে, এই পথগুলো বন্ধ করলে কিন্তু শুটার বের হতে পারে না। এই জায়গা থেকে যখন দেখলো বিচার প্রক্রিয়াটাও লেন্দি করার চেষ্টা করা হচ্ছে, তখনই সন্দেহ তৈরি হয় এটার সাথে কোনো রাষ্ট্রযন্ত্র জড়িত কিনা। এই একটা সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহের কারণে তারা ভাবছে, এজন্য এই যে ভোটটা হওয়ার আগে যদি এটা নিশ্চিত করে, এই জন্য তারা চাচ্ছে কি জাতিসংঘের অধীনে যাতে একটা নিরপেক্ষ একটা তদন্ত হয়। কারণ যদি রাষ্ট্রযন্ত্র যদি এটা তো পরে দিয়েছে, আপনি তো আঘাত করার পরে দিয়েছেন, যখন তারা বসেছে তখন তো আপনার এটা দেওয়ার দরকার ছিল, কিন্তু কখন করলেন? মেরে আহত করে হসপিটালে নিয়ে তারপরে আপনি ঘোষণা দিলেন। কেন? তার আগে দিলে সমস্যাটা কি ছিল? তারা তো অনৈতিক কিছু চাইনি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনার দরকার কি ছিল? এদেরকে একটু ডাকা, যে হাদির ওয়াইফ সেখানে আছে, আসো মা আসো। তার এই হাদির মা ছিল, আসেন আপা আসেন। আপনি কেন? আপনি তো আজকে প্রধান হয়েছেন, আপনি তো এতদিন কোথায় থাকতেন? আপনি তো এতদিন জেলে থাকতেন। তা আপনাকে এত সম্মান দিয়েছে এই জুলাই বিপ্লব, তো এই বিপ্লবীরাই তো আপনাকে সম্মান দিয়েছে। তাহলে তারা যদি যমুনার সামনে দাঁড়ায়, মা দাঁড়িয়েছে, হাদির মা, হাদির স্ত্রী দাঁড়িয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারতো না? আসো তোমরা আসো, দুজনে আসো, আমি কথা বলবো তোমাদের সাথে? পারতো, কিন্তু সেটি করে না। কি করেছে? আমরা অধিক ক্ষমতা প্রয়োগটা আমরা করলাম, যেটা শেখ হাসিনা করেছে। পুলিশকে আমরা বলতে শুনেছি যে আয় হাদির লাশ নিয়ে যায়। তার মানে কি জানেন? পুলিশের আমরা পোশাক পরিবর্তন করেছি, তাদের ভিতরে যে পশুত্ব সেটা আমরা পরিবর্তন করতে। 15 বছর রাজনীতিবিদদেরকে মেরে, ছাত্র জনতাকে মেরে পুলিশটা ইউজ টু হয়ে গেছে। এই জন্য আয় হাদির লাশ নিয়ে যা, মানে কি? মানে তোরা প্রত্যেকেই যা আসবি, তোরা লাশ হয়ে যাবি। কারণ ওদের স্লোগান কি ছিল? আমরা সবাই হাদির হব, হাদির মতো জীবন দিব। তাহলে আপনি যখন বলেন আয় হাদির লাশ নিয়ে যা, মানে তোদেরকে আমি লাশ বানাই পাঠাবো। কেন? এই পুলিশের কি এখনো পর্যন্ত বিচার আওতা নিয়ে আসছি, বা এই জবাবদিহির আওতা নিয়ে আসছি যে পুলিশে ভয়ঙ্কর কথাটি বলেছে? আমরা বলিনি। এখন কি আশঙ্কা দেখেন? তার মানে ইটস ভেরি অ্যালার্মিং। আমি মনে করছি যে এটার সাথে আমাদের যে সন্দেহটা ছিল যে হাদি হত্যার সাথে, আমরা তো আসলে কথা নিতে পারি না। আমরা তো বাঙালি হিসেবে আমরা কথা নিতে পারি না। শেখ হাসিনা তো কথার কারণে, এই ছাত্র জনতা যখন তাকে কথা বলছে, যখন মাইকে মিডিয়ার সামনে কথা বলছে, সে নিতে পারে নাই বলে তো তার উল্টাপাল্টা কথার কারণে পতন হয়েছে। এই যে হাদির কথাও আমরা নিতে পারি নাই, কিন্তু এই যে ঘটনাটা, তাদের বিচার চাওয়া, এটা নিয়ে আপনি যে আক্রমণটা করেছে, এই আক্রমণটা আমার কাছে একটা বড় অ্যালার্মিং মনে হয়েছে। আমি মনে করি এটি যদি আপনি যদি এখন এদেরকে এরাইতে আমাদের 15-16 দিকে জীবন শেষ করেছে। সুতরাং এদেরকে যদি আপনি বিচার আওতা না নিয়ে আসতে পারেন, আপনি যদি এই যে প্রত্যেককে যদি একইভাবে হ্যান্ডেল করতে চান, কেন আমরা দেখি নাই 30 দিন যমুনার সামনে অবরোধ করে ছিল? তাহলে হাদির নিষেধাজ্ঞা, তাহলে আপনি এত অ্যাগ্রেসিভ হবেন কেন? তাদের আগ্রাসনটা আপনি দেখেন। যে পুলিশ বাহিনী, আমি কিছু পুলিশকে আমি সম্মান রাখি, কিন্তু আমরা এখনো এমন কিছু পুলিশ তৈরি হতে দেখেছি। ডিবি হারুনকে আমরা একসময় ভয় পেতাম, সে ডিবি হারুনের মতো কিছু ব্যক্তি এখন কিন্তু আমাদের আশেপাশে দেখা যায়। ব্যক্তিগুলো কিন্তু দেশের জন্য আবার আরেকজন ডিবি হারুন হয়ে আসে। আন্দোলন কি মানে স্থিমিত হবে বলে মনে হয় নাকি? আন্দোলন তো তারা বলেছে তাদের দাবি যেহেতু মেনে নিয়েছে, জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে, তারা 8 তারিখ পর্যন্ত এটাকে স্থগিত করেছে। হ্যাঁ, যেহেতু চিঠি দিয়েছে, যদি তারা সন্তুষ্ট হয়, তারা যেটা চাইছে এটা যদি পেয়ে যায়, তাহলে আমার মনে হয় না আন্দোলন করার কিছু নাই। মানে আপনি কোন নির্বাচন বানচালের ষড়যন্ত্র? এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। জনাব নীলুফা চৌধুরী মনি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কথা তিনি জোর দিচ্ছেন এবং তিনি বলছেন, এবং এদিকে আবার জামাত আমির বলছেন চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমার কথা হচ্ছে, চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির অবস্থানটা কি আসলে? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। কারণ একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, কিছুদিন আগে বা 2-1 দিন আগে একটা
ভিডিও ভাইরাল হয়েছে। চট্টগ্রামে 13 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম তিনি বলেছেন নেতাকর্মীদের বলেছেন আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য। অর্থাৎ 12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদা বন্ধ রাখবেন, তার মানে নির্বাচনের পরে কি আবার চাঁদাবাজি শুরু হবে কিনা, বিষয়টা এমন কিনা? শোনেন, যারা চাঁদাবাজি করে যে দলেরই হোক না কেন তারা এখনো চাঁদাবাজি করে। 12 তারিখ আর 15 তারিখ তাদের কোনো দিনক্ষণ নাই। আর চাঁদাটা ডেইলি আনতে যায় না, চাঁদাটা হয়তো মাসে একদিন আনতে যায়, বছরে একদিন আনতে যায়, 6 মাসে একদিন আনতে যায়। তার তো লস নাই, তার তো দিন যত যাবে তার চাঁদাটা জমতে থাকবে যারা শয়তানি এই ধরনের কাজ করে। আমার নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমি তো একমাত্র, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি সরকারি দলও না বিরোধী দলও না, আমি একমাত্র পারি বহিষ্কার করতে, এর বাইরে আমি আইনের আওতায় আনতে পারি না। আমি আইনের আওতায় আনার জন্য যারা যারা পারে তাদেরকে রিকোয়েস্ট করেছি, আমি সরকারের প্রধানের কাছে বলেছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলেছি। হ্যাঁ, তবে তারা যদি না করে, আমার এইখানে এই মুহূর্তে কিছু করে না, আমি বহিষ্কার করতে পারি, সেটা করেছি। এবং আমি যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসি তখন আমি, আমার প্রত্যেকটা কথা মনে থাকবে, আমার যখনই মনে হবে, এবং তখনও যদি ধরা পড়ে কেউ যে আমি এখন জানি না সেটার সাথে জড়িত আছে কিনা, পরবর্তীতে যদি জানি তাহলে আমি তখনই সঙ্গে সঙ্গে আমি অ্যাকশনে যাব। তখনকার অ্যাকশন মানে সরকারে থাকলে অ্যাকশন মানে হলো বলার সাথে বলতেও হবে না পুলিশ তাকে অ্যারেস্ট করে। এখন কি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত দিতে পারছেন? আমি বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে আভ্যন্তরীণ কুন্দলে ইলিয়াস আলী কিন্তু জেলে গিয়েছিল, আভ্যন্তরীণ কুন্দলে হাবিবুন নবী সোহেল খান জেলে গিয়েছিল, আভ্যন্তরীণ কুন্দলে পিন্টু ছাত্রদলের পিন্টু সাহেব জেলে গিয়েছিলেন। এই যে আমি 3টা দিলাম যেটা অন্য কোনো দলে সম্ভব না, এটা আমাদের দলে হয় এবং এটা যে হবে আমি শিওর এইখানে। হ্যাঁ, তবে বলতে পারবেন যে পৃথিবীতে একটা সোনার গয়না বানানো, আপনি কিছু না কিছু খাদ না মিনারের সোনার গহনা হয় না। আপনি পৃথিবীকে একদম শুধু ভালো মানুষ দিয়ে আলাদা করতে পারবেন না। যেখানে ভালো মানুষ থাকবে ওইখানে 2-1টা কিছু হলেও মন্দ মানুষ থাকবে, সেখানে পার্সেন্টেজ কত এটা হচ্ছে মেন ব্যাপারটা। তবে আমি যতটা আপনার গুয়েবলসের থিওরির মতো কোনো একটা দল চাঁদাবাজ 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 বলতে বলতে সারাক্ষণ শেখ হাসিনার মতো বলতে বলতে যতটা ইজি করেছে, বাস্তবতা ততটা ইজি না। বাস্তবতা এমন যে আপনার ভোটের পরে দেখা যাবে যদি সরকারে থাকে বিএনপি, এদের বিচার একদম কঠিন হস্তে দমন করা হবে যেটুকু আছে। আমি বলবো না যে বিএনপি ফেরেস্তা দল, আবার এটাও বলবো না যে বিএনপি শয়তানের দল। মানুষের দল, হ্যাঁ, ভুল হবে, শুদ্ধ হবে, সবকিছু। আমি সম্পূর্ণ মিথ্যা বলছি না, কিন্তু যতটুকু বলছে সম্পূর্ণ সত্যও বলছি না। এখানে অনেক প্রপাগান্ডা কাজ করছে, এখানে অনেক গুয়েবলসের থিওরি কাজ করছে। তা আমি সেই থিওরির কথা বলছি না, আমি সরজমিনে সাদাকে সাদা কালোকে কালো বলতে, একটা মিথ্যাকে বারবার বলতে বলতে মিথ্যাটাকে সত্যে পরিণত করার চেষ্টা করা হয় এবং জনগণ ওটাকে সত্য হিসেবে জানে। এটাই হিটলারের সময় গুয়েবলসের থিওরিটা এরকমই ছিল। 100 বার একটা মিথ্যাকে বললে সেটা সত্য হয়ে যায়। সত্য হয়ে যায় না কখনোই, মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই, কিন্তু মানুষের চোখে কিছুক্ষণের জন্য ধুলা দেওয়া যায়। আপনার যদি বলি আলমাম রাসেল, আসলে বাস্তবে কি আসলে মিথ্যাটাকে বারবার বলা হচ্ছে গুয়েবলের সূত্র অনুযায়ী, চাঁদাবাজ চাঁদাবাজ এই শব্দগুলো আসলে জামায়াতের পক্ষ থেকে বেশি আসছে। তা আসলে মিথ্যা কেন বলছে জামায়াত? আসলে দেখেন, আমি মনে করি মিথ্যা যদি হতো 7-8 হাজার পর্যন্ত বহিষ্কার করা হয়েছে, 7 থেকে 8 হাজার বহিষ্কার হয়েছে, এটা আমি স্যালুট জানাই। আমি মাঝখানে একটা লাইন বলতে চাই, সেটা হলো 7-8 হাজার আমি অস্বীকার করব না। আমি যে লাইনটা বলতে চাই সেটা হলো, যে দলের লোক সংখ্যা 2-4 কোটি থাকে সরাসরি রাজনীতি করার জন্য, যে দলে মামলা খায় 56-58 লাখ লোক, সেইখানে 7-8 হাজার খুবই কম। দেখেন জলিল ভাই, আমি এই জিনিসটা, এই থিওরিটাকে একটু আপনার সাথে একটু দ্বিমত, যে আমার দল বড় আমি অপরাধ করবো বেশি। এই থিওরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার দল বেশি বড়, তার মানে এই যে আপনি দেখেছেন সহিংসতা 600 জন মারা গিয়েছে, তার মধ্যে 510টা 91% করছে বিএনপি। এই যে আমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে আমার দল যেহেতু বড় আমি অপরাধ করবো বেশি, না। আপনি দেখেন, আপনি চাঁদাবাজির জন্য 7-8 হাজার বহিষ্কার করা হয়েছে এবং এটি কখনো পরিবর্তন হবে না দেশে। কেন জানেন? আমাদের রাজনীতির প্যাটার্নকে পরিবর্তন করতে হবে। রাজনীতি প্যাটার্ন আমাদের, আমি মনে করি উপরস্থ চাঁদাবাজি থেকে নিম্নস্থ চাঁদাবাজিটা বেশি হয়। কেন হয়? ধরেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের, বেশিরভাগ রাজনীতিবিদদের কোনো পেশা নাই। নিম্নস্তরে যারা আছে পেশা নাই, কিন্তু পেশা নাই বাট তাকে 10 থেকে 15 জন লোক তার অধীনে মুভ করাইতে হয়। কোথাও যাচ্ছে, একটা অফিসে আসছে, বিএনপির একটা অফিসে সে আসবে একজন নেতার সাথে, আপার সাথে দেখা করার জন্য, তার সাথে সে যদি একা আসে, আপা বলবো কি লোকজন কই তোমার,
তখন সে বাধ্য হয়ে 10-15টা লোক নিয়ে আসতে হবে। এই 10-15টা লোকের খরচ তাকে বিয়ে করতে হবে। এই খরচটা সে কোথায় পাবে? আবার যে ছেলেকে যে 15 জনকে নিয়ে আসলো, এই 15 জন প্রত্যেকের আবার 10 জন 15 জন করে লোক আছে। এই লোকটা সে তার তো কোনো পেশা নেই, কি করবে? তখন কি হয়, ওই যে নিম্নস্থলের যে নেতা আছে, নেতা কি করে, তাকে হচ্ছে ভাগ করে দেয় যে তুমি এটা পারো, এটা দেখো, তুমি স্ট্যান্ডটা দেখো। এভাবে হয়। এভাবে হওয়ার কারণে সে তার জীবিকাটা অর্জন করে। এখন দেখেন এর বিপরীতে জামাতের কেন চাঁদাবাজিটা কম? জামাত হচ্ছে এর বিপরীতে যে কাজটা করে সেটা হচ্ছে তাদের কর্মসংস্থান তৈরি করে দেয়, বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে দেয়। পেশা আছে, পেশাবিহীন আপনি কাউকে পাবেন না। যদি একবারে আপনি হাই কমান্ডে যারা আছে তাদেরকে ধরে ফুল টাইমের যারা আছে, এরা ছাড়া আপনি নিম্ন স্তরে নীল পর্যন্ত, রিক্সা চালক পর্যন্ত প্রত্যেকেরই পেশা আছে। বলছে তুমি পেশা করো, পার্ট টাইম রাজনীতি করো। আর আমরা অন্য দলের ক্ষেত্রে আমরা অন্য দলের ক্ষেত্রে তাদের হচ্ছে রাজনীতি ফুল টাইম, আর এখানে হচ্ছে মানে রাজনীতিটা হচ্ছে পার্ট টাইম করা হয়। পেশা করবেন, পেশা শেষ করে এসে রাজনীতি করবেন। যারা ব্যাংকে চাকরি করে এরা ব্যাংক সারাদিন শেষ করে এসে মাগরিবের পরে গিয়ে সে তার জামাতের কাজ করছে। তাহলে আপনি যদি রাজনীতি প্যাটার্ন পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি কখনো চাঁদাবাজি বন্ধ করতে পারবেন। বলছেন বিবাহিত জীবনে রেপের কথা আসবে কেন? রেপ তো রেপেই, রেপ তো দুটি অসৎ পুরুষ আর অসৎ নারী বিবাহ বহির্ভূতভাবে একত্রিত হয়, তাই র্যাপ। আপনি কি তাই মনে করেন কি আসলে অসৎ মানুষ, অসৎ অসৎ পুরুষ, অসৎ মহিলা দুজন একত্রিত হলে র্যাপ হয়, নাকি কোনো মহিলাকে জোর করে রেপ করলে বা দর্শন করে রেপ হয়? এই ডেফিনিশনটা কোথায় দিয়েছে উনি একটা বক্তব্য দিয়েছেন, মানে রিসেন্টলি আপনি আজকে বা রিসেন্টলি আমি ফেসবুকে দেখেছি এবং স্পষ্ট দেখেছি মিডিয়াতে ভাইরাল। আপনি কি মনে করেন? আপনি হয়তো গিয়ে হয়তো চেকও করে নিতে পারেন, তিনি এই কথাটাই বলেছেন। বারবার শুনেছি আমি যে একজন র্যাপ তো দুটি অসৎ পুরুষ আর অসৎ নারী বিবাহ বহির্ভূতভাবে একত্রিত হলে তাকে র্যাপ বলে। দেখেন ইসলামের একটু বিধান আছে এখানে আসলে। হ্যাঁ, এখানে যদি উনি আমি শুনি না, যদিও যদি আমি আপনার কথা ধরে যদি বলি, আমি জানি না এটা আমি আজকে গিয়ে চেক করবেন। হ্যাঁ, আপনার কথা ধরে বলি, আমাদের এই কি বলে আমাদের কি আমাদের যে বর্তমানে এক্সিস্টিং যে ল আছে, এক্সিস্টিং ল এর মধ্যে যদি দুইজন যদি সম্মতিতেও র্যাপ করে সেটাও কিন্তু মিলিত হয়। হ্যাঁ, কারণ আপনি সেখানে বলা হয় যে বিবাহ প্রলোভন, এটাকে দর্শনের জানা আপনাকে বলি, সেটাকে বলা হয় বিবাহ। তারা একসাথে ছিল, দুইজনের সম্মতিতে তারা ইন্টারকোর্স করেছে, পরবর্তীতে দুইজনের কথা কাটাকাটি হচ্ছে, পরে মেয়ে কি করছে তার বিরুদ্ধে দর্শনের মামলা করে দিচ্ছে। তখন দেখে কি তখন পুলিশ প্রথমে যে ইনিশিয়াল মামলা নেওয়ার আগে কি দেখে জানেন? একসাথে তাদের কোনো ছবি আছে কিনা, যে তারা হোটেলে গিয়েছে তখন হোটেলের রেজিস্ট্রিটা দেখে যে হোটেলের রেজিস্ট্রির মধ্যে তাদের নাম আছে কিনা। তার মানে কি দুইজনে স্বাক্ষর দিয়েছে রেজিস্ট্রি বইতে, হোটেলে যে রেজিস্ট্রি বইতে। এরপরেও রেপ হিসেবে, দর্শন হিসেবে মামলাটা গ্রহণ করা হচ্ছে। এটা তো আমাদের এক্সিস্টিং লতে, এটা তো হয়তো মানুষকে, এটা তো আমাদের এক্সিস্টিং লতে আছে। ঝামেলা ফেলবার জন্য না, ঝামেলা ফেলার জন্য না, এটাই তখন আমরা কোর্টকে বলি যে বিগত এটা তো সম্মতিতে হয়েছে, দুজনে একসাথে সম্মতিত হয়েছে। কোর্ট বলে যে এই যে সম্মতির ক্ষেত্রে এখানে একটা শব্দ ছিল, সেটা হচ্ছে যে তুমি যদি তোমাকে আমি বিবাহ করব, সুতরাং আমরা একসাথে হই। তখন বলে যে প্রলোভন দেখিয়ে দর্শন। তখন বলে এই যে আমাদের অপরাধ হওয়ার জন্য আমাদের আইনে দুইটি প্রয়োজন হয়, একটা হচ্ছে মেন্স রিয়া আর হচ্ছে একটা শ্রিয়া। মেন্স রিয়া মানে হচ্ছে আপনার গিলটি মাইন্ড থাকতে হবে, আর হচ্ছে একটা রিয়া মানে কাজটা করতে হবে। তার মানে একটা শ্রিয়া থাকতে হবে, মেন্স রিয়া। গিলটি মাইন্ড মানে আমি তোমার সাথে সম্মতি হচ্ছি, কিন্তু আমি তোমাকে একটা কমিটমেন্ট দিয়েছি যে তুমি তোমার সাথে কি আমি কি করবো, তোমাকে আমি বিয়ে করবো। যখন আমি বিয়ে করছি না তখনই বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শক, এবং 99% আপনি একবারে করে দেখবেন 99% মামলা এই সম্মতিত হওয়ার পরেও দর্শন হয়। ইসলামের ক্ষেত্রেও সেম। আপনি যদি সম্মতিত করেন, এটাকে জানা বলে আর কি ইসলামে বলে যে আপনি যদি সম্মতিত করেন, দুইজনে সম্মতিত করলেন, বিবাহ বহির্ভূত যদি আপনি কোনো রিলেশনশিপে জোর করে যখন দর্শন করে, কি হবে? সেটাও দর্শন, জোর করে যেটাও দর্শন, সেটা সম্মতিত করলেও আমাদের আইনে বলে দর্শন, আমাদের আইনে। এবং 99% মামলা আপনি পাবেন সম্মতিতে, বা শব্দটা অ্যাড করে দেয় বিয়ের প্রলোভন দেখি, আইনের মধ্যে দেখবেন। আমি একটু নির্বাচন চৌধুরী মনির কাছে একটু শুনতে চাই। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে রেপের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন জামায়াত আমির, মানে আপনি কি বলবেন? এই তো মাত্র শুরু, আরো কত কিছু দেখবেন। আমার কথা হচ্ছে যে মিলল না, ছিল। একটা হচ্ছে আপোষে আপনার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা। কয়েকদিন আগে জামাতের এক নেতা বলেছিল যে রেপের চেয়ে পরকীয়া কম পাপ, লঘু পাপ। আবার আজকে আপনি খুদ আমিরের কথায় এই কথাটা বললেন যে এটা দুইজনের সম্মতিতে যে সম্পর্কটা হচ্ছে সেটাকে সে রেপ হিসেবে তুলনা করছে। দুইজনের সম্মতিতে যেটা হয় সেটা জেনা হয়, সেটার জন্য ওই ইসলাম দুর্রা মারার জন্য ব্যবস্থা হয়, সেটার জন্য ক্ষমাহীন অপরাধ হয়, এই জিনিসগুলো হয়। আর একজনের সম্মতিবিহীন তাকে জবরদস্তি করলে সেটা রেপ হয়। সেটার জন্য যার উপর জবরদস্তি হয়েছে তার তো এখানে অপরাধ নাই, তাকে যে অবস্থা করেছে, যে ধর্ষক, সে নারী হোক পুরুষ হোক, তার বিচার হয়, এটাই আমি জানি। এখন আপনার
নতুন নতুন আইন তো অনেক কিছুই দেখেছি। তো উনি তো অনেক- বলছেন যারা দুজনেই একসাথে ছিলেন, আবার যখন মনোমালিন্য এটা হয় এটা তখন হচ্ছে বলে বিয়ের এটা পরও হচ্ছে বলে মামলা। কমিটমেন্ট ফেলের যে মামলাটা, তখন তো কমিটমেন্ট, দর্শনের কথা বলে। নয় এটা রাখতে হয়। ধর্ষণ যদি বলে নয় রাখতে সেটা হয়। ধর্ষণটা এখানে কার্যকর না। যে আমাকে তাহলে তার তো অসম্মতি ছিল না সেই দিন, সেই দিন ছিল তার কমিটমেন্ট একটা ছিল। এটার আগে বিয়েটা কি, বিয়েটা একটা চুক্তি, তাই না? ওইটাও একটা চুক্তি না শরিয়া। চুক্তি লঙ্ঘন হলে কি কি হয়, ঠিক তেমনি ওইটাও একটা দুইজনের অলিখিত চুক্তি ছিল। লিখিত চুক্তি একটা, অলিখিত চুক্তি একটা। অলিখিত চুক্তি লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘনের অপরাধে তাকে শাস্তি দিতে হবে। সেই অপরাধের শাস্তি নাম্বার যত যত থাকে তত পাবে। কিন্তু ধর্ষণ এক কথায় ধর্ষণ, আরেকজনের অসম্মতিতে শারীরিকভাবে বল প্রয়োগের মাধ্যমে, শারীরিক বল প্রয়োগ এটা জঘন্যতর অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। তো দুইটাই এটা কি দর্শন অপরাধ, না? আমির কি বলেছে? দুইটাই অপরাধ। যেটা জোরপূর্বক, এটা দর্শন না, এটা তো বলে নাই। না, উনি বলেছেন দুইজন অসৎ পুরুষ আর অসৎ নারী বিবাহ বহির্ভূতভাবে একত্রিত হয়, তাই মানে এটাও অসৎ- দর্শন, এখানে এটাও অসৎকে দর্শন, বলেছে। ওটাও দর্শন। এইখানে রেপটাও কিন্তু দর্শন, যেটা জোর ধর্ষণটাই করে। কিন্তু